1983 সালের আগস্ট মাসের এক রাত আগ্রার একজন ব্যবসায়ী সুরেশ ভার্মা তার বাড়িতে ফিরছিলেন। সাদা রঙের ফিয়েট গাড়িটা তার বাংলোর দরজার সামনে থামল। সুরেশ হর্ন বাজালেন। ভেতর থেকে কেউ এলো না। সুরেশ গাড়ি থেকে নামলেন, দরজার দিকে হাঁটতে শুরু করলেন, কিন্তু তিনি বাড়িতে পৌঁছতে পারলেন না। অন্ধকার থেকে দুজন লোক দৌড়ে এলো। সুরেশ কিছু বুঝে ওঠার আগেই একটা গুলি সরাসরি তার মাথার ডান দিকে ঢুকে গেল। নিজের বাড়ির দরজার সামনেই তিনি মাটিতে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে মৃত্যু। কোনো সাক্ষী নেই, কোনো গ্রেপ্তার নেই। পুলিশ তদন্ত করলো, কিন্তু কোনো রকম সূত্র পাওয়া গেল না। কেস আলটিমেটলি বন্ধ হয়ে গেল। সুরেশের পরিবার কোনো রকমে এই শোক সামলে উঠলেন। তারা নিজেদেরকে এই জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নিতে লাগলেন। কিন্তু ওই যে একটা কথা আছে না, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, এক্ষেত্রেও ঘটনাটা অনেকটা সেরকমই ঘটল। 5 বছর পর আগ্রা থেকে 17 কিলোমিটার দূরে এক গ্রামের একটি গরিব পরিবারের 4 বছরের এক বাচ্চা ছেলে আবার সবকিছু বদলে দিল। পুলিশ না, উকিল না, একটা 4 বছরের বাচ্চা যে জোর দিয়ে বলল সে আসলে সুরেশ ভার্মা। সেই সুরেশ ভার্মা যিনি পৃথিবীর চোখে মৃত। কি সোনাকেল্লার মুকুলের কথা মনে পড়ছে তো? পুরো ঘটনা জানতে হলে দেখতে থাকুন আজকের এপিসোড। 12 ডিসেম্বর 1983। সুরেশ ভার্মা খুনের ঠিক 4 মাস পর উত্তরপ্রদেশের একটা ছোট্ট গ্রাম বাদ, আগ্রা থেকে প্রায় 17 কিলোমিটার দূরে, এই গ্রামে এক দরিদ্র পরিবারে জন্ম নিল এক ছেলে। নাম রাখা হলো তোরণ সিং। বাড়ির সবাই ডাকতো টিটু বলে। 6 ভাই বোনের মধ্যে সব থেকে ছোট, সবার আদরে। তাড়াতাড়ি কথা বলতে শেখা, যেটা সাধারণত অন্য বাচ্চাদের ক্ষেত্রে আনন্দের কারণ হয়, টিটুর ক্ষেত্রে সেটাই হলো দুশ্চিন্তার শুরু। 2 বছর বয়সে টিটু এমন সব কথাবার্তা বলতে শুরু করলো যেটা তার বাবা মাকে গভীরভাবে অস্থির করে তুলল। বাবার কাছে গিয়ে বলতো, আমার বউ আর বাচ্চাদের খেয়াল রেখো। আমি এখানে তো খাবার পাচ্ছি, কিন্তু ওদের জন্য আমার খুব চিন্তা হচ্ছে। মা জিজ্ঞেস করলে খুব শান্তভাবে জবাব দিত, ওর আসল পরিবার আগ্রায়। বারবার বলতো, তোমরা আমার আসল বাবা মা নয়, আমার আসল বাবা মা আছে আগ্রায়। হঠাৎ হঠাৎ কেঁদে ফেলতো। মাকে বলতো, আমি ভুল করে এখানে এসে পড়েছি, আমার আসল বাড়ি এখানে নয়, আগ্রায়, আমাকে বাড়ি যেতে হবে, খুব মিস করছি। প্রথম দিকে পরিবারের সবাই যেটা করার সেটাই করলেন, উপেক্ষা, বাচ্চাদের কল্পনা, ছেলেমানুষি কথাবার্তা। কিন্তু টিটু থামলো না, বরং দিন দিন ব্যাপারটা আরও বাড়তে থাকলো। 5 বছর বয়সে পৌঁছে টিটুর ব্যবহার সরাসরি অদ্ভুত থেকে অস্বাভাবিকে বদলে গেল। একদিন সে পুরো নিশ্চয়তার সঙ্গে ঘোষণা করলো তার আসল নাম সুরেশ ভার্মা, তার বউয়ের নাম উমা, তার 2 ছেলে রমু আর সোমু। আগ্রায় তার একটা বাংলো আছে, আগ্রার সদর বাজারে তার একটা দোকান আছে, সুরেশ রেডিওস। তারপর সে নিজের মৃত্যুর বর্ণনা দিল। এক সন্ধ্যায় সে বাড়ি ফিরছিল, 2 জন লোক হামলা করলো, মাথার ডান দিকে গুলি লাগলো, সঙ্গে সঙ্গে মৃত্যু। তারপর বলল কিভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, শ্মশানে তাকে দাহ করা হলো, তারপর সবশেষে যমুনার জলে ভাসিয়ে দেওয়া হলো তার ছাই। একটা 5 বছরের বাচ্চা কথা বলছে নিজের বউকে নিয়ে, নিজের খুন নিয়ে, নিজের শেষ কৃত্য নিয়ে। আর শুধু কথাই নয়, টিটুর পুরো স্বভাবটাই বদলে গিয়েছিল। নিজের পরিবারের অভাব নিয়ে মুখের ওপরে ঠাট্টা করত। মাকে তার ছেঁড়া শাড়িতে দেখে বলতো, আমার বউ এরকম পরে না, সে 2000 টাকার শাড়ি পরে। বলতো এই নোংরা বাড়িতে থাকবে না, বাংলোয় ফিরে যাবে। তারপর একজন পূর্ণাঙ্গ মানুষের মতো ব্যাগ বার করে জামা কাপড় গোছাতে থাকত। কেউ বাধা দিতে এলে হুমকি দিত পালিয়ে যাবার। হেঁটে কোথাও যেতে রাজি নয়,
বাসেও উঠতে চাইতো না। সে বলতো আমি গাড়িতে চাপতে অভ্যস্ত। সে তার মাকে মা বলে মানত না, বাবাকে বাবা বলে মানত না, ভাইদেরকে ভাই বলে মানত না। সরাসরি বলতো আমি এখানে শুধু দিন কাটাচ্ছি, আমি এখানকার কেউ না। গ্রামের লোকজনের একটাই ব্যাখ্যা ছিল, ছেলেটাকে ভূতে ধরেছে। বাবা মার প্রশ্ন ছিল অন্যরকম আর অনেক বেশি জরুরি, কে শেখাচ্ছে, কল্পনা নাকি অন্য কেউ ট্রেনিং দিচ্ছে? এই সময় টিটুর বাবা একদিন তার বড় ছেলে অশোককে পাঠালেন সত্যিটা খুঁজে বের করতে। অশোক তার একজন বন্ধুকে সঙ্গে নিয়ে বাদ গ্রাম থেকে রওনা দিল আগ্রার সদর বাজারের দিকে। হাতে প্রায় কিছুই নেই, শুধু একটা নাম যেটা টিটু বারবার বলতো, সুরেশ রেডিওস। তারা আগ্রার সদর বাজারে পৌঁছে বাজারে ঘুরল, দোকান থেকে দোকানে, কোথাও পেল না সুরেশ রেডিওস। তারা ক্লান্ত হয়ে একসময় থামলো, একটু বোকা বোকাও লাগছিল নিজেদেরকে। হঠাৎ এই সময় অশোক মাথা তুলে সামনে তাকালো। সামনেই একটা পুরনো সাইনবোর্ড, সুরেশ রেডিওস, হুবহু সেই নাম, হুবহু সেই জায়গা। অশোক ভেতরে ঢুকলো। একজন মহিলা কাউন্টারের পেছনে দাঁড়িয়ে দোকান চালাচ্ছে। অশোক তার কাছে জানতে পারল যে তার নাম উমা ভার্মা, সুরেশ ভার্মার বিধবা স্ত্রী। সুরেশ মারা গেছেন প্রায় 5 বছর আগে। অশোক সব কথা বলল, উমা শুনলেন। বউয়ের নাম, বাচ্চাদের নাম, গাড়ি, বাংলো, দোকান, মৃত্যুর ধরন, প্রত্যেকটা তথ্য শোনার সঙ্গে সঙ্গে উমার মুখের অভিব্যক্তি বদলে যেতে থাকলো। কারণ এই অচেনা মানুষটির ছোট ভাই 2 বছর বয়স থেকে যা যা কথা বলে আসছে তার সব সত্যি। উমার প্রথম প্রতিক্রিয়া তবুও সন্দেহের। বললেন হয়তো টিটু এটা খবরের কাগজে পড়েছে, তার কারণ এটা তখনকার সময়ে বহুল আলোচিত একটা ঘটনা। অশোকের জবাব ছিল সহজ, সে এইসব কথা তখন থেকে বলছে যখন সে ভালো করে কথাও বলতে পারত না। উমা সুরেশের বাবা মাকে সব কথা জানালেন। তারা হতভম্ব, কিন্তু মনের গভীরে একটা আশার আলো, ছেলে কি সত্যিই ফিরে এসেছে? অশোক একটা প্রস্তাব দিল, না জানিয়ে হঠাৎ করে গ্রামে আসুন, দেখুন টিটু নিজের থেকে চিনতে পারে কিনা। সুরেশের পরিবার বাদ গ্রামের দিকে রওনা দিল, নার্ভাস, কৌতূহলী এবং এমন একটা শোক সাথে নিয়ে যেটা কোনোদিনই তারা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। টিটু তখন খাচ্ছিল। দরজায় তাদের দেখতে পেয়েই সে সব ফেলে দিয়ে দৌড়ে গেল। সুরেশের বাবা মাকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল, এই দেখো আমার বাবা মা এসে গেছে, তুমি নিয়ে এসেছো ওদের। ঘরের সবাইকে বলল এরাই তার আসল বাবা মা। তারপর উমার ওপর তার চোখ পড়ল। সেই উচ্চস্বরে কথাবার্তা বলা, তর্কাতর্কি করা ছেলেটা হঠাৎই লাজুক হয়ে গেল, ঠিক যেভাবে কোনো স্বামী অনেক দিন বাদে তার স্ত্রীকে দেখলে হয়। ইশারায় সে উমাকে তার পাশে বসতে বলল, তারপর বাচ্চাদের কথা জিজ্ঞেস করলো। পরীক্ষা করার জন্য উমা একটা পুরনো স্মৃতির কথা তুললেন, ঢোলপুর মেলার একটা ট্রিপের কথা, এমন কিছু বিবরণ যেটা শুধুমাত্র সুরেশ ভার্মা এবং তার স্ত্রী উমা ছাড়া বাইরের আর কেউ জানে না। টিটু এক মুহূর্ত না থেমে সব ঠিক ঠিক বলে দিল। উমা হতবাক হয়ে গেল। সুরেশের পরিবার ফিরে যাওয়ার সময় টিটু বাইরে তাদের গাড়িটা দেখল। গ্রামের অন্যান্য আর 5টা বাচ্চা যেভাবে একটা গাড়ি দেখলে অবাক হয়ে যায়, টিটু কিন্তু সেভাবে গাড়িটার দিকে তাকালো না। টিটু সেই গাড়িটার দিকে তাকালো একজন মালিকের দৃষ্টিতে। তারপর হঠাৎ সে খেয়াল করলো এটা একটা মারুতি গাড়ি, সেই সাদা ফিয়েটটা নয়। সে তার ভাইয়ের দিকে তাকিয়ে অত্যন্ত রূঢ়ভাবে জিজ্ঞেস করলো, আমার ফিয়েট গাড়িটা কোথায়? সুরেশের মৃত্যুর পর তার পরিবার সেই ফিয়েট গাড়িটা বিক্রি করে দিয়েছিল। টিটু ভেবেছিল যে সেও সুরেশের পরিবারের সঙ্গে বাড়ি ফিরে যাবে, কিন্তু যখন বুঝতে পারলো যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে না, সে রাগে ফেটে পড়ল। সে তার মায়ের ওপর চিৎকার করলো, বাবার সঙ্গে ধাক্কাধাক্কি করলো। তারপর এক সময় গিয়ে সুরেশের বাবাকে জড়িয়ে ধরল, যাকে তার মনে হয়েছিল যে তার আসল বাবা। তারপর অনেক বুঝিয়ে তাকে শান্ত করা গেল। কথা দেওয়া হলো যে তারা আবার আসবে,
শেষমেশ ঠিক হলো টিটুকে একদিন আগ্রায় নিয়ে যাওয়া হবে আরও যাচাই করার জন্য। টিটু আসার আগেই সুরেশের পরিবার কয়েকটা পরীক্ষার পরিকল্পনা করে রাখলেন। টিটুকে কিছু বলা হবে না বা কোনো রকমের ইঙ্গিতও দেওয়া হবে না। গাড়িতে করে আসার সময় সুরেশের ভাইরা তার দোকানের সামনে না থেমে গাড়িটা নিয়ে সোজা বেরিয়ে গেল দেখার জন্য যে চলন্ত গাড়ি থেকে টিটু দোকানটা চিনতে পারে কিনা। গাড়ি দোকানের সামনে থেকে পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই টিটু চিৎকার করে উঠল, থামো থামো, আমার দোকান তো পেরিয়ে যাচ্ছে, সেটা তো পেছনে পড়ে রইল, এদিকে কোথায় যাচ্ছ? চলন্ত গাড়ি থেকে যে এই প্রথমবার সেই রাস্তায় এসেছে সে সব কিছু চিনে নিল। এটা শুধু তার পক্ষেই সম্ভব যে এই রাস্তা দিয়ে প্রায় 1000 বার যাতায়াত করেছে গাড়িতে করে। দোকানের ভেতর ঢুকতেই টিটুর হাঁটা চলা, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু পাল্টে গেল। সেটা কোনো 5 বছরের বাচ্চার মতন নয়, একজন মালিকের মতন। উমা দেখলেন সে যেভাবে স্টুলে বসলো, হাত পা নাড়ালো, অবিকল সুরেশের মতন। সে এমনকি এটাও বলে দিল যে দোকানের কোন কোন অংশ রেনোভেট করা হয়েছে আর কোন কোন অংশ ঠিক একই রকম রয়েছে যেরকম সুরেশের সময় ছিল। সুরেশের বাড়িতে টিটু আসার আগেই সুরেশের 2টি ছেলেকে পাড়ার অন্যান্য আরও বাচ্চাদের সঙ্গে মিশিয়ে খেলতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। টিটু সেই ভিড়ের ভেতর থেকে গিয়ে নাম ধরে সেই বাচ্চা দুজনকে বের করে আনলো, রমু আর সুমু। 3টে পরীক্ষা, 3টেতেই টিটু পাস। কিন্তু এর পরেও একটা ঘটনা ঘটলো যেটা কেউ আশা করেনি। সুরেশের বাংলোর উঠোনে ঢুকে টিটু একটা গাছের কাছে থামলো। তারপর সে উমাকে বলল, ওই গাছের তলায় সোনার কয়েন পোঁতা আছে। খোঁড়া হলো এবং সত্যি সেখান থেকে সোনার কয়েন পাওয়া গেল। সুরেশ ভার্মা শুধু ইলেকট্রনিক্সের ব্যবসা করতেন না, সোনার উপর এরকম বেশ কিছু জিনিসের কালোবাজারিতেও তার হাত ছিল এবং এই রাস্তা সবসময় পরিষ্কার ছিল না। টিটু সিংয়ের এই কেসটা এরপর রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ল, খবরের কাগজে বের হলো, রেডিওতে এলো। শেষমেশ এই খবর দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর এন.কে চাড্ডার কানে পৌঁছলো, যিনি তখন ডক্টর ইয়ান স্টিভেনসনের সঙ্গে কাজ করছিলেন। স্টিভেনসন ছিলেন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। পুনর্জন্ম সংক্রান্ত বিষয়ে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে পৃথিবীতেও একটা অন্যতম বিখ্যাত নাম। 1920-র দশকে শান্তিদেবীর পুনর্জন্মের কেসটা তিনিই পরীক্ষা করেছিলেন। এই বিষয়ে তার একাধিক বই আছে। স্টিভেনসনের পরামর্শে তার সহকারী গবেষক ডক্টর অ্যান্টোনিয়া মিলস টিটু সিংয়ের কেসটা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে শুরু করলেন এবং বিশ্লেষণ করতে লাগলেন। মিলস অনেকটা সময় টিটুকে পর্যবেক্ষণ করলেন। প্রথমেই যেটা নজরে পড়ল সেটা হচ্ছে ব্যক্তিত্ব। সুরেশের পরিবার তাকে রাগী, অসহিষ্ণু হিসেবে জানত। ছোট ছোট বিষয়েই সে মারামারিতে জড়িয়ে পড়ত। মিলস লক্ষ্য করলেন টিটুর ভেতরে এই একই স্বভাব তৈরি হচ্ছে। একদিন আগ্রার বাজারে চুড়ি কিনতে গিয়ে টিটু দোকানদারকে সরাসরি হুমকি দিল, ডক্টর মিলস আমার অতিথি, টাকা পয়সার কথা বললে কিন্তু খারাপ হয়ে যাবে। এই ঘটনা ডক্টর মিলস তার গবেষণাপত্রে লিখে রেখে গেছেন, জীবন থেকে জীবনে ব্যক্তিত্বের ধারাবাহিকতার প্রমাণ হিসেবে। তারপর এলো সেই মুহূর্ত যেটা এই কেসকে পুনর্জন্মের ঘটনা থেকে সরাসরি ক্রিমিনাল কেসে বদলে দিল। টিটু জানালো 28শে আগস্ট 1983 সন্ধেবেলা যে দুজন তার ওপর গুলি চালিয়েছিল তাদের ভেতর একজনকে সে চিনেছিল। আর সে কিন্তু কোনো অপরিচিত ব্যক্তি নয়, সুরেশের ব্যবসা সংক্রান্ত দলেরই একজন। আগ্রা পুলিশ এবার টিটুর কথাকে গুরুত্ব দিয়ে বিচার করে দেখল। সেই লোককে তুলে এনে জিজ্ঞাসাবাদ করা হলো এবং চাপের মুখে পড়ে সে তার দোষ স্বীকার করে নিল। 1983 সালে সুরেশ ভার্মা হত্যাকাণ্ডের মামলা আনুষ্ঠানিকভাবে পুনরায় খোলা হলো। ভারতের আইনি ইতিহাসে সম্ভবত এই প্রথম কোনো শিশুর পুনর্জন্মের স্মৃতির ওপর ভিত্তি করে একটা খুনের মামলার পুনর্তদন্ত হলো। টিটুকে কোর্টে আনা হলো, সে সমস্ত ঘটনা আবার বলল। সেই সন্ধে, গাড়ি, ডেট, মাথায় গুলি, সমস্তটা। আদালত সুরেশ ভার্মার মূল ময়নাতদন্তের রিপোর্ট পরীক্ষা করল। টিটুর বর্ণনার সঙ্গে হুবহু মিলে গেল।
সবচেয়ে চাঞ্চল্যকর শারীরিক প্রমাণ পাওয়া গেল যখন তদন্তের সময় টিটুর মাথার চুল সরিয়ে দেখা হলো। মাথার ডান দিকে, ঠিক যেখানে সুরেশের গুলি লেগেছিল, সেই জায়গায় টিটুর মাথায় জন্মের সময় থেকেই একটা গোলাকার জন্মদাগ আছে। মাথার পেছন দিকেও আরও কতগুলো ক্ষত আছে, যেগুলোর আকার, আকৃতি আর অবস্থান সুরেশের ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী যেখান দিয়ে বুলেট বেরিয়ে গেছে সেই ক্ষতের সঙ্গে হুবহু মিলে গেল। ডক্টর ইয়ান স্টিভেনসন তার গবেষণায় দীর্ঘদিন ধরে বলে আসছিলেন, পুনর্জন্মের ক্ষেত্রে জন্মদাগগুলো কিন্তু কোনো কাকতালীয় বিষয় নয়, এগুলো আগের জীবনের আঘাতের সঙ্গে সংযুক্ত। হিংসাত্মকভাবে মৃত্যুর যে মানসিক ট্রমা তা পরবর্তী জীবনে শারীরিকভাবে প্রকাশ পায়। টিটুর এই দাগগুলো তার গবেষণার টিমের দেখা এ জীবৎকালের সবথেকে স্পষ্ট উদাহরণের একটা। ডক্টর অ্যান্টোনিয়া মিলস তার সম্পূর্ণ গবেষণাপত্র, জন্মদাগের বিশ্লেষণ এবং চারিত্রিক মিল সহ আগ্রার আদালতে প্রমাণ হিসেবে পেশ করলেন। এই সমস্ত প্রমাণের ভিত্তিতে আদালত অবশেষে স্বীকার করল যে টিটু সিং হচ্ছে সুরেশ ভার্মার পুনর্জন্ম। সুরেশের হত্যাকারীদের দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হলো। 1983 সালে বাড়ির গেটের সামনে যে ব্যক্তিকে গুলি করে মেরে তারা ছাড়া পেয়ে গিয়েছিল, তারা ভাবতেও পারেনি যে সেই ব্যক্তি কোনো এক সময় এক শিশুর রূপ ধরে এসে তাদেরকে চিনিয়ে দেবে। শেষমেশ দুটো পরিবারের সামনে একটাই কঠিন প্রশ্ন এসে দাঁড়ালো, টিটু আসলে কার ছেলে? সুরেশের বাবা মা উত্তরটা সবার আগে বুঝলেন। সুরেশের বাবা মা যদি টিটুকে নিজেদের জগতে টেনে নেন, মানে পুরোপুরি নিজেদের ছেলে হিসেবে দাবি করেন, তাহলে টিটুর এই জন্মের বাবা মা তাদের ছেলে বেঁচে থাকতেও তাকে হারাবেন। আর এই টিটুর বাবা মায়ের নিজেদের সন্তান হারানোর যন্ত্রণা যে কতখানি, সেটা সুরেশ ভার্মার বাবা মা আগেই জেনে গিয়েছিলেন। টিটু বড় হলো বাদ গ্রামে, দুটো জন্মের স্মৃতিকেই সঙ্গে নিয়ে পড়াশুনো করলো, জীবনে প্রতিষ্ঠিত হলো। এখন সে পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ে যোগ এবং প্রাকৃতিক চিকিৎসা বিভাগের ডিন। দুই জন্মের স্মৃতি এখনো তার মনে আছে, পুরোটাই। জন্মদাগগুলো এখনো আছে। তরুণ সিং এখনো মাঝে মাঝে আগ্রায় তার পুরনো পরিবারের সঙ্গে দেখা করতে চান। তিনি বলেছেন, দুটো জীবন একসাথে বাঁচা যায় না। যা গেছে সেটা গতকাল, যা বেঁচে আছে সেটাই আমার আজ। আরও একটা কথা বলেছেন যেটা মাথায় ঘুরতে থাকে, জীবন সরল রেখা নয়, এটা একটা বৃত্ত, যেখানে শুরু আর শেষ একদিন একই জায়গায় এসে মিশে যায়। নিজের কর্মে সতর্ক থেকো, কারণ কখন ফিরে এসে তার জবাব দিতে হবে সে কথা কিন্তু কেউ জানে না। টিটু সিং এর কেস বা তরুণ সিং বা সুরেশ ভার্মা, যে জীবনটার কথাই ধরা হোক না কেন, এটা পৃথিবীর সবথেকে বিস্তারিতভাবে নথিভুক্ত পুনর্জন্মের কেসগুলোর ভেতর একটা। এটা অনন্য শুধুমাত্র যাচাই করা তথ্যের পরিমাণের জন্য নয়, বরং এটা অনন্য এই কারণে যে এটা বাস্তব এবং বর্তমান জীবনকে কোনো না কোনোভাবে প্রভাবিত করেছিল। একটা খুনের মামলা পুনরায় খুলেছিল, সেই মামলার পুনর্তদন্ত হয়েছিল, দোষীরা শাস্তি পেয়েছিল, আদালত সমস্ত প্রমাণ দেখে রায় দিয়েছিল। সেই 4 বছরের বাচ্চাটা কি সত্যিই সেই আত্মা ছিল যাকে 1983 সালের এক সন্ধেবেলা তার নিজের বাংলোর দরজার সামনে গুলি করা হয়েছিল? এটা কি সত্যি পুনর্জন্ম, নাকি আরও অদ্ভুত কিছু? কোনো একটা আত্মা অন্য কোনো একটা শরীরকে অধিগ্রহণ করেছিল, নাকি পুরোটাই সাজানো নাটক? টিটু সিংয়ের জন্মদাগগুলো সত্যি, আদালতের রায় সত্যি, স্বীকারোক্তি সত্যি, বাকিটা আপনাকেই ঠিক করতে হবে। এই কেস যদি আপনাকে ভাবিয়ে থাকে তাহলে এই ভিডিও শেয়ার করুন। সাম স্টোরিজ ডিজার্ভ মোর দ্যান ওয়ান লাইফ।